চাঁদনি যেমন ম্যাগি খেতে ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে ফুচকা খেতে। বিয়ের পরও তার এই দুটো খাবারের প্রতি লোভ কিছুতেই যেতে চায় না। একদিন সে ফোনে বিভিন্ন রকম রিল ভিডিও দেখার সময় একটা ফুচকা গ্রামের সন্ধান পায়। সেই গ্রামে নাকি বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়, আর সেগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত ফুচকা ছিল ম্যাগি ফুচকা, যা দেখে চাঁদনি একেবারে পাগল হয়ে যায়। তাই সে কোনো রকম দেরি করতে চায় না। সে পরের দিন সকালবেলা তার বান্ধবীদের সঙ্গে সেই ফুচকা গ্রামে গিয়ে উপস্থিত হয়। বাবা, এখানে কত রকমের ফুচকা পাওয়া যায়! আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, মটন ফুচকা, চিকেন ফুচকা, ম্যাগি ফুচকা। ও মাই গড, আমার তো জানাই ছিল না। চাঁদনির মতো তার বান্ধবীরাও ভীষণ পরিমাণে ফুচকা পাগল ছিল। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে নিজের নিজের পছন্দ মতো ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে শুরু করে। তেমনি চাঁদনি ম্যাগি ফুচকার দোকানে চলে যায়। ম্যাগি ফুচকার মধ্যে বেশি করে ম্যাগি দিয়ে, তার মধ্যে পেঁয়াজ ঝুরি ভাজা দিয়ে, তার সাথে টক জল দিয়ে এত সুন্দর ফুচকা বানানো হয় যে চাঁদনি একেবারে সেই ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। আমাকে আরো বেশি বেশি করে ফুচকা দাও। এভাবেই চাঁদনি বেশ কম টাকায় অনেকগুলো ম্যাগি ফুচকা খেয়ে নেয়। সেই ম্যাগি ফুচকা খেয়ে তার মন একেবারে জুড়িয়ে যায়। সেদিনের পর থেকে চাঁদনি ম্যাগি ফুচকা ছাড়া অন্য কোনো ফুচকা খেতেই চায় না। এখন সে প্রায় দিনই ম্যাগি ফুচকা খেয়ে থাকে। বাড়িতেও এখন চাঁদনি ম্যাগি ফুচকা বানিয়ে খায়। এমনই একদিন সকালবেলা চাঁদনি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য চা না বানিয়ে ম্যাগি ফুচকা বানায়। দুপুর বেলাতেও সে লাঞ্চে বেশি বেশি করে ম্যাগি ফুচকা খায়। এমনকি ডিনারেও তার ম্যাগি ফুচকা ছাড়া কোনো খাবার খেতে ইচ্ছা হয় না। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কেটে যায়। বৌমা, আজকে আমাদের পাড়ায় কিন্তু ফুচকা খাওয়ার কম্পিটিশন আছে, আর আমি তোমার নাম লিখিয়ে দিয়েছি। তাই তুমি কিন্তু আমার মান সম্মান বাঁচাবে। আজকে ওই বদমাইশ সুস্মিতার বৌমাও ফুচকা খাওয়ার কম্পিটিশনে নাম লিখিয়েছে। তাই আমি চাই তুমি এই কম্পিটিশন জিতে আসবে। আর হ্যাঁ, তোমার সাথে কিন্তু আমিও নাম লেখাবো, কারণ ওখানে বউ শাশুড়ি জুটি পার্টিসিপেট করতে পারবে। কোনো ব্যাপার নয় মা, আমি চোখের নিমিষেই সব ফুচকা খেয়ে নেব, তারপর আপনার হাতে ট্রফি তুলে দেব। তার সাথে আপনি যদি আমার সাথে থাকেন, আমার তো কোনো চিন্তাই নেই। আমরা পুরো একাই সব ফুচকা খেয়ে শেষ করে দেব। বৌমার এরকম বিশ্বাস বাণী শুনি সুচরিতা দেবী ভীষণই খুশি হয়। সন্ধ্যা হতে না হতে সবাই মিলে যথারীতি ফুচকার কম্পিটিশনে গিয়ে উপস্থিত হয়। সেখানে পাড়ার সকল বউ শাশুড়ি জুটি ফুচকা কম্পিটিশনে নাম লেখায়। কিছুক্ষণের মধ্যে সেই কম্পিটিশন শুরু হলে চাঁদনি সেই ফুচকাগুলো দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সেখানে শুধুমাত্র আলু ফুচকা এবং ঘুগনি ফুচকা রাখা থাকে। কি ব্যাপার বৌমা, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, তুমি খাবে না? আমিও তো একাই ফুচকা খেয়ে যাচ্ছি। এরকম সাধারণ ফুচকা খেয়ে কম্পিটিশন করা যায় নাকি? এখানে তো কোথাও ম্যাগি ফুচকা দেখতে পাচ্ছি না। আর আমি ম্যাগি ফুচকা ছাড়া অন্য কোনো রকম ফুচকা খাবো না। এই যে, আমাকে ম্যাগি ফুচকা বানিয়ে দাও। মামার বাড়ির আবদার ফুচকা কম্পিটিশনে এসে ম্যাগি ফুচকা খেতে চাইছে। আমার কাছে সাধারণ ফুচকা ছাড়া অন্য কোনো ফুচকা পাওয়া যায় না, তাই কম্পিটিশন জিততে হলে আপনাকে এই ফুচকাই খেতে হবে দিদি, বুঝেছেন? তাহলে আমার এরকম ফুচকা কম্পিটিশন করতে বইই গেছে। আমি যখন আমার পছন্দ মতো ম্যাগি ফুচকা পাবো না, তখন আমি চুপ করে দাঁড়িয়েই থাকবো। মা, আপনি একাই ফুচকা খেয়ে নিন, আমি খাবো না। আমি একা ফুচকা খেয়ে কম্পিটিশন জিততে পারবো? আমি তো তোমাকে নিয়ে এসে ভুল করেছি। সবার সামনে তোমার জন্য আমার লজ্জায় মান সম্মান সব চলে গেল। চাঁদনি কোনো কথা শুনতে চায় না। সেই কিছুতেই সেই সাধারণ ফুচকাগুলো খেতে রাজি হয় না, যার ফলে সুচরিতা দেবী একা একা ফুচকা খেয়ে সেই কম্পিটিশন জিততে পারে না। কি অবস্থা, তোরা কোনোদিনও আমাদের কাছে জিততে পারবি না। এমন বৌমাকে নিয়ে এসেছিস যে কিনা তোর সম্মানই রক্ষা করতে পারলো না। ম্যাগি ফুচকা হয়নি বলে ও নাকি ফুচকা খাবে না। ভালোই হয়েছে, এবার হেরে গেলি তো। যা যা, বৌমাকে নিয়ে বাড়িতে গিয়ে ম্যাগি ফুচকা খা। প্রতিবেশীর মুখে এরকম কথা শুনে সুচরিতা দেবীর খুবই রাগ হয়। তাই সে বাড়িতে এসে তার বৌমাকে খুবই বকাবকি করে, কিন্তু তাতেও চাঁদনির কিছু যায় আসে না। সে রান্নাঘরে গিয়ে নিজের মতো ম্যাগি ফুচকা বানিয়ে খেতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন চাঁদনি তার স্বামী বিপুলের অফিস পার্টিতে যায়।
কি ব্যাপার চাঁদনি, সবাই এত খাওয়া দাওয়া করছে আর তুমি চুপ করে বসে আছো কেন? চাইনিজ নুডলস বিরিয়ানি তোমার যা ইচ্ছা তাই খেতে পারো। আজকে কোম্পানির তরফ থেকে আমাদের সবাইকে ফ্রিতে খাওয়া দাওয়া দিচ্ছে, তাই একদম লজ্জা করো না, বুঝেছো? না না, লজ্জার কি আছে? ফ্রিতে খাওয়া দাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু আমি আমার মন পছন্দ মতো খাবার জিনিসটাই তো পাচ্ছি না। তোমরা সবাই বাঙালি, কিন্তু স্টার্টারে চিকেন করেছো, মাটন করেছো, কিন্তু ফুচকা কোথাও দেখতে পাচ্ছি না তো। চুপ করো একদম, এখানে কিন্তু ফুচকার কথা একবারও বলবে না। দেখছো না সবাই কাবাব খাচ্ছে, ফিশ ফ্রাই খাচ্ছে, তাই সবার ফুচকা খেতে বয়েই গেছে। এই বলে বিপুল তার বউকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু চাঁদনি যখন বিভিন্ন রকম খাবারের কাউন্টারে ঘুরে ঘুরে দেখতে শুরু করে, তখনই সে হঠাৎ করে দেখে যে তাদের পাড়ার ফুচকাওয়ালা বিল্টু সেখানে খাবার সার্ভ করছে, যা দেখে চাঁদনি নিজের লোভ সামলাতে পারে না। ও বিল্টুদা, কি ব্যাপার? আপনি এখানে বিরিয়ানি পরিবেশন করছেন? আপনার ফুচকার গাড়ি কোথায়? আমি যদি জানতাম আপনি এখানে আছেন, তাহলে কখন আপনার কাছে ফুচকা খেতে চলে আসতাম। আমাকে তাড়াতাড়ি ম্যাগি ফুচকা বানিয়ে দিন তো, আমার খুব খিদে পেয়ে গেছে। বৌদি, আমি এখানে ফুচকার গাড়ি নিয়ে আসিনি, দয়া করে তুমি আমাকে লজ্জায় ফেলো না। আমি এখানে ক্যাটারিং সার্ভিস করতে এসেছি। আরে রাখুন তো আপনার ক্যাটারিং সার্ভিস। আমি প্রত্যেকদিন আপনার কাছে ম্যাগি ফুচকা খেতে চাই, আর আপনি আমাকে এখন না করে দিচ্ছেন। আপনাকে ম্যাগি ফুচকা বানিয়ে খাওয়াতেই হবে, তা না হলে কিন্তু আমি এখান থেকে যাব না। চাঁদনি এমন ভাবে চিৎকার করে কথা বলতে শুরু করে যে একে একে সবাই সেখানে এসে জমা হয়। এমনকি চাঁদনির কথা শুনে সবাই বিপুলের উপর হাসাহাসি করতে শুরু করে, যার ফলে বিপুল খুবই লজ্জায় পড়ে। এভাবেই বিপুল চাঁদনির উপর ভীষণই রেগে যায়, আর চাঁদনিকে তখনই বকাবকি করতে করতে বাড়িতে নিয়ে চলে আসে। সেদিনের পর থেকে বিপুল চাঁদনিকে নিয়ে কোথাও যেতে চায় না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে, কিন্তু চাঁদনির ম্যাগি ফুচকার প্রতি পাগলামিও যেন কমতে চায় না। একদিন চাঁদনি তার প্রতিবেশী প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে দেখে প্রিয়াঙ্কার মেয়ে বসে বসে গরম গরম ম্যাগি খাচ্ছে। আর বলো না চাঁদনি, আমার মেয়েটা যে পরিমাণ ম্যাগি খেতে ভালোবাসে, তোমাকে কি বলবো। আমি কত বলেছি এই ম্যাগি খাওয়া ভালো নয়, ম্যাগি মশলাগুলো খারাপ হয়, কিন্তু কিছুতেই কোনো কথা শুনবে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই শুনে প্রিয়াঙ্কা চা বানাতে চলে যায়, কিন্তু চাঁদনি তখনও প্রিয়াঙ্কার মেয়ের ম্যাগি খাওয়ার দিকেই হা করে তাকিয়ে থাকে, আর সে কিছুতেই নিজের লোভ সামলিয়ে রাখতে পারে না। এই বাচ্চা মেয়েটার এখন আমার সামনেই বসে ম্যাগি খাওয়ার কি দরকার ছিল? ইচ্ছা করে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে ম্যাগি খাচ্ছে, অসহ্যকর একেবারে। সেদিনকার পর থেকে বিল্টুদাও আমাকে আর ম্যাগি ফুচকা দিচ্ছে না, আমি এবার কি করি? এই বলে চাঁদনি তখনই তার ব্যাগ থেকে কয়েকটা ফুচকা বার করে। ভাগ্যিস নিজের ব্যাগে আমি কয়েকটা শুকনো ফুচকা নিয়ে ঘুরে বেড়াই, যেখানেই ম্যাগি দেখি সেখানেই আমি ফুচকার মধ্যে ম্যাগি ভরে খেয়ে নিই, আর এখনই আমি তাই করব। এই বলে চাঁদনি প্রিয়াঙ্কার মেয়ের কাছ থেকে গরম গরম ম্যাগির বাটিটা কেড়ে নেয়, আর সে ফুচকার মধ্যে ম্যাগি ভরে তখনই ম্যাগি ফুচকা খেতে শুরু করে দেয়। অন্যদিকে প্রিয়াঙ্কার মেয়ের সে কি কান্না, যেন তার কাছ থেকে তার কিডনি কেড়ে নেওয়া হয়েছে। ও মা, তুমি কোথায় আছো? চাঁদনি কাকিমা আমার ম্যাগি খেয়ে নিল। ও মা, তুমি কোথায়? বাচ্চা মেয়ে, অত ম্যাগি খাওয়ার কি আছে? হ্যাঁ, সিদ্ধ ভাত খাবি, একদম কাঁদবি না বলছি। প্রিয়াঙ্কা দেখে চাঁদনি তার মেয়েকে খুব বকাবকি করছে, সেই সাথে বেশি বেশি করে ম্যাগি ফুচকাও খাচ্ছে। চাঁদনি, তুই কি করছিস? তোর কোনো লজ্জা নেই? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে বকা দিচ্ছিস, ওর ম্যাগি খেয়ে নিচ্ছিস? বুড়ো ধাড়ি কোথাকার! সবাই আমাকে বলে তুই ম্যাগি ফুচকা পাগল, কিন্তু আমি পাত্তা দিইনি। এখন দেখছি তুই পাগল না, তুই তো একটা আস্ত ছাগল, যে কিনা লোকের বাড়িতে এসে ম্যাগি ফুচকা খাওয়ার জন্য এরকম অসভ্যতামি করে। এভাবেই প্রিয়াঙ্কা চাঁদনির সঙ্গে ঝগড়া করতে থাকে, কিন্তু চাঁদনি তবুও ম্যাগি ফুচকা খাওয়া বন্ধ করতে পারে না, যার ফলে প্রিয়াঙ্কা চাঁদনিকে ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনকি সেদিন পুরো পাড়ায় সেই ঘটনা ঘটে যাওয়ার পর সুচরিতা দেবীর মান সম্মান আর বেঁচে থাকে না, কিন্তু তবুও চাঁদনি কোনো কথাই পাত্তা দেয় না। সে প্রত্যেক দিন এখনো ম্যাগি ফুচকা খাওয়ার জন্য কারো না কারোর সঙ্গে ঝগড়া করেই থাকে। একদিন চাঁদনি যখন তার বাপের বাড়িতে যায়, তখন মা, তোমাকে আর বৌদিকে কতবার করে বললাম যে আমার জন্য ম্যাগি ফুচকা বানাবে, না হলে আমি কিন্তু বাপের বাড়িতে আসাই বন্ধ করে দেব, কিন্তু তোমরা সেই ডাল ভাত রান্না করেছো, আমার ম্যাগি ফুচকা কোথায়? শোনো, বাপের বাড়িতে আসা মাত্র তুমি কিন্তু আমাদের সঙ্গে ঝামেলা করতে শুরু করবে না। আর তুমি বিয়ে করে চলে যাওয়ার পর আমাদের বাড়িতে আর ম্যাগি রান্না হয় না, কারণ তুমি বিয়ের আগে এত বেশি ম্যাগি খেয়েছো যে আমরা এখন ম্যাগি দেখলে সহ্যই করতে পারি না।
এরকম কথা শুনে চাঁদনি খুবই রেগে যায় আর সে তখনই তার বৌদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। ম্যাগি ফুচকা খাওয়ার জন্য ঝগড়া করা বার করে দেব। আজকে এমন ম্যাগি ফুচকা রান্না করে খাওয়াবো যে সারা জীবনে ম্যাগি ফুচকা খেতে চাইবে না। আমাদের রান্নাঘরের পাশে বাগানে কয়েকটা কেঁচো গর্ত করেছে, ওই কেঁচোগুলো নিয়ে এসে রান্না করব আর ফুচকার মধ্যে খাইয়ে দেব। এই বলে তখনই সে রান্নাঘরের পাশের বাগান থেকে কয়েকটা কেঁচো প্লাস্টিকে করে ধরে নিয়ে আসে। সে কেঁচোগুলো রান্না করে ম্যাগির মধ্যে ভরে দেয়। কিন্তু এমন সময় চাঁদনি লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলে আর যা দেখে তার প্রাণ একেবারে আটকে ওঠে। আমি কোনো মতেই এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাই, না হলে আমার বৌদি আমাকে কেঁচো খাইয়ে মেরে ফেলবে। আমি আর কোনোদিনও ফুচকা খাওয়ার জন্য এরকম পাগলামি করব না, কারণ এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি ভাগ্যিস রান্নাঘরের সামনে এসেছিলাম, না হলে আজকে তো আমি ম্যাগি ফুচকার বদলে কেঁচো ফুচকা খেয়ে নিতাম। ছি! এই ভেবে চাঁদনি কাউকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। সেদিনের পর থেকে চাঁদনি কোথাও গিয়ে ম্যাগি ফুচকা খাওয়ার জন্য পাগলামি করতে চায় না। তার ইচ্ছা হলে নিজেই সাধারণভাবে ম্যাগি ফুচকা বানিয়ে খায়, কিন্তু সে কখনো ম্যাগি ফুচকা খাওয়ার জন্য কাউকে বিরক্ত করে না, যা দেখে তার পরিবারের লোকজন খুবই খুশি হয়। শহর থেকে বহু কিলোমিটার দূরে সোনাঝুরি নামে এক নির্জন জঙ্গল ছিল। জঙ্গলটা বন্য পশু পাখি জানোয়ারে ভর্তি ছিল। সবাই বলে ওখানে কোনো মানুষ একবার গেলে সেখান থেকে ফিরে আসা মুশকিল ছিল। সাধারণ মানুষজন কখনোই ওই জঙ্গলে যাওয়ার সাহস পেত না। কিন্তু ওই জঙ্গলে বহু প্রাচীন অধিবাসীরা বহু কাল ধরে খুবই হাসি খুশি বসবাস করে আসছে। জঙ্গলে নানান রকমের গাছপালা ভর্তি থাকায় সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারত না। ওরকম ঘন অন্ধকারময় জঙ্গলে আজকে হঠাৎ করে রঙিন আলো দেখা গিয়েছিল, কারণ আজকে অধিবাসী চিরকি দেবীর ছেলে মুন্ডার বিয়ে ছিল। হুলাল্লা হুলাল্লা লালালালা হু হু, হুলাল্লা লালালালা লালালালা হু হু, বিয়া লাগালা বিয়া লাগালা। জঙ্গলের সমস্ত অধিবাসীরা মুখে অদ্ভুত রকমের শব্দ করছিল আর সকলেই খুবই আনন্দে নাচ গান করছিল। চিরকি দেবীর ছেলে মুন্ডা পাতা দিয়ে তৈরি পোশাক পরেছিল। তার সঙ্গে সঙ্গে সমস্ত অধিবাসীরাও পাতা দিয়ে তৈরি পোশাকই পরেছিল। কিন্তু মুন্ডার সঙ্গে যার বিয়ে হচ্ছিল সঙ্গীতা, সেই একমাত্র জিন্স এবং টপ পরেছিল, কারণ সঙ্গীতা তাদের থেকে পুরোপুরি আলাদা ছিল। সে একটি শহরের মডার্ন মেয়ে ছিল। সবাই অবাক দৃষ্টিতে সঙ্গীতার দিকে তাকিয়েছিল, কারণ সঙ্গীতা 4 মাসের গর্ভবতী ছিল। কিন্তু তবুও চিরকি দেবী ভীষণ খুশি ছিল। আমার বৌমা হবে এই জঙ্গলের সেরা বৌমা। কেউ কখনো ভেবেছিল শহর থেকে এরকম একটা মডার্ন মেয়ে এসে আমার ছেলেকে বিয়ে করবে? শহরের মডার্ন মেয়ে সঙ্গীতার সঙ্গে জঙ্গলের অধিবাসী মুন্ডার বিয়ে কেনই বা হচ্ছিল? তার চেয়েও বড় প্রশ্ন ছিল একজন গর্ভবতী মেয়ের সঙ্গে কেনই বা চিরকি দেবী তার একমাত্র ছেলের বিয়ে দিচ্ছিল। এটা সত্যিই ভাবার বিষয় ছিল। কিছুক্ষণ আগের কথা, জঙ্গলের অধিবাসীরা সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ ওই জঙ্গলের কুয়োর মধ্যে থেকে সঙ্গীতার চিৎকারের আওয়াজ শোনা যায়। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। সেই মুহূর্তে কুয়োর কাছে কেউ না থাকায় সঙ্গীতার আওয়াজ কারোর কান পর্যন্ত পৌঁছায় না। সে ক্রমাগত চিৎকার করে চেঁচিয়েই চলেছিল। তখন সেখানে হঠাৎ করে একটা বাদর আসে। বাদর নিজের ইচ্ছা মতো এদিক ওদিক লাফিয়ে আনন্দ করছিল। চারিদিকে দৌড়াদৌড়ি করতে করতে সে সঙ্গীতার চিৎকার শুনতে পায়। বাদরটা তাড়াতাড়ি করে কুয়ার কাছে আসে। সে বুঝতে পারে সঙ্গীতা বিপদে পড়েছে, তাই সে মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করতে থাকে। বাদরের এরকম অদ্ভুত আওয়াজ ওই জঙ্গলের অধিবাসীরা শুনতে পায়। আমাদের লালটু এভাবে চিৎকার করছে কেন? সবাই তাড়াতাড়ি চলো, মনে হয় কেউ বিপদে পড়েছে। এই চলো চলো, সবাই তাড়াতাড়ি করো। চিরকি দেবীর কথা মতো গ্রামের অধিবাসীরা জোট বেঁধে কুয়ার দিকে হাঁটা শুরু করে। সঙ্গীতাকে জলে ডুবে যেতে দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। ওরে ওরে ওরে, এই মেয়েটাকে বাঁচাতে হবে,
দড়ি 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 দাও, দড়ি ফেলো দড়ি। এই বলে তারা সবাই মিলে কুয়ার মধ্যে একটা মোটা দড়ি ফেলে দেয়। সঙ্গীতা সে দড়ির সাহায্যে কোনো রকমে উপরে উঠে আসে। সঙ্গীতার পুরো শরীর ক্ষতবিক্ষত ছিল। চিরকি দেবী জঙ্গলের গাছপালা থেকে ওষুধ তৈরি করে সঙ্গীতার ক্ষতস্থানে লাগিয়ে দেয়। কয়েক ঘন্টা পর সঙ্গীতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? আর তুমি কুয়ার মধ্যে পড়ে গেলে কেন? সঙ্গীতা কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা বলতে থাকে। বেশ কিছুদিন আগের কথা। সঙ্গীতা বোলপুর শহরে তার বাবা এবং মায়ের সঙ্গে বাস করত। সে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ওই ইউনিভার্সিটিতে রোহিত নামের একটি ছেলেও তার সঙ্গেই পড়ত। সঙ্গীতা এবং রোহিত একে অপরকে ভীষণ পছন্দ করত। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আরো বাড়তে থাকে। একদিন ইউনিভার্সিটিতে এসে সঙ্গীতা রোহিতকে ডেকে বলে, রোহিত, তোমার সঙ্গে আমার একটা খুব দরকারি কথা আছে। আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোন ধরছিলে না কেন? কোথায় ছিলে তুমি? আরে আসলে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম, কয়েকদিন আমি বাড়ি ছিলাম না। এনিওয়ে তাড়াতাড়ি বলো, আমার একটা বন্ধু ফোন করছে, এখনই যেতে হবে। ও, আমার থেকে বেশি তোমার কাছে তোমার বন্ধুর ইম্পর্টেন্ট? আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো বললাম, সেটাও তোমার কাছে শোনার মতো টাইম নেই। আগে তো তুমি আমার সঙ্গে এরকম করতে না, এখন তোমার কি হয়েছে? আর তুমি আমাকে না বলে তোমার বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছিলে। এসব কি হচ্ছেটা কি? ফালতু কথা কেন বলছো? আমি কি আমার লাইফটা এনজয় করতে পারবো না? বেকার সময় নষ্ট করো না, বলো এবার, চুপ করে কেন আছো? আসলে রোহিত, আমি প্রেগনেন্ট। আমি এই কথাটা বলার জন্যই তোমাকে বারবার ফোন করছিলাম। আমি জানি এটা শোনার পর তুমি খুব খুশি হবে। কি হলো রোহিত, তুমি খুশি হলে না? কি কি বলছোটা কি তুমি? তুমি প্রেগনেন্ট? না না, মানে আমি খুব খুশি হয়েছি, কিন্তু সঙ্গীতা, এখন তো আমাদের বিয়ে হয়নি, আর তুমি প্রেগনেন্ট? বিয়ে হয়নি তাতে কি হয়েছে? বিয়ে এখন করো। আমি তো তোমাকে অনেকদিন ধরেই বিয়ের কথা বলছি, আর এখন তো আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন তো বিয়ে করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর 1 মাসের মধ্যেই আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে। আর তুমি তো এমনিও একটা ভালো চাকরি পেয়েই গেছো। বিয়ে এত তাড়াতাড়ি? না না, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না সঙ্গীতা। এখনো তো আমাদের বাড়িতেই আমাদের সম্পর্কের ব্যাপারে জানানো হয়নি। মানে তুমি বিয়ে করতে চাও না? তাহলে আমাদের বাচ্চাটার কি হবে? তুমি কি আমার বাচ্চা নষ্ট করার কথা ভাবছো? আমি কিন্তু এটা কখনোই মানতে পারবো না। না না সঙ্গীতা, আমি সেটা কখন বললাম? ওকে ঠিক আছে, তুমি আমাকে কিছুদিন সময় দাও। আমি বাড়িতে বাবা মাকে বলার চেষ্টা করছি, তুমি চিন্তা করবে না, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেব। রোহিতের কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। আসলে রোহিত একজন ভণ্ড দুষ্টু ছেলে ছিল। অপরদিকে সঙ্গীতা রোহিতকে অন্ধের মতো বিশ্বাস করত। রোহিত সেই সুযোগেই সঙ্গীতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছিল। আসলে রোহিত কোনোদিনই সঙ্গীতাকে বিয়ে করতে চাইতো না। সে শুধুমাত্র সঙ্গীতার সঙ্গে টাইম পাস করছিল। সঙ্গীতা প্রেগনেন্ট জানার পর রোহিত খুবই টেনশনে পড়ে। এটা কি হয়ে গেল? আমি তো মারাত্মকভাবে ফেসে গেলাম। এই বয়সে এখন বিয়ে করতে হবে নাকি আমাকে? না না, কিছুতেই নয়। ওই সঙ্গীতাকে আমি বিয়ে কখনোই করব না। আমাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক সঙ্গীতের কাছ থেকে পিছু ছাড়তেই হবে। হ্যাঁ, এক কাজ করি, কয়েক মাস আউট অফ স্টেশন হয়ে থাকি, আর আমার ফোনটাও সুইচ অফ করে রাখবো, সঙ্গীতা যাতে কিছুতেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে না পারে। রোহিত এরকম ভাবেই প্ল্যান করে পরের দিন সে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে সঙ্গীতা বারে বারে রোহিতকে ফোন করতে থাকে, কিন্তু সে কিছুতেই রোহিতের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে। যতই সময় এগোতে থাকে সঙ্গীতার চিন্তা যেন বাড়তেই থাকে। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। সঙ্গীতা কোনো মতে তার গর্ভের সন্তানকে হত্যা করতে প্রস্তুত ছিল না, তাই সে শুধুমাত্র রোহিতের জন্যই অপেক্ষা করছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক গঠনেও অনেক পরিবর্তন আসে। এমনকি সঙ্গীতার মা তাকে একদিন প্রশ্ন করে, কি রে সঙ্গীতা, তোর পেটটা এরকম ফোলা ফোলা লাগছে কেন? কিছুদিন ধরেই দেখছি তোর পেটটা যেন বেড়েই চলেছে। এই কথাটা শুনে সঙ্গীতা ভীষণ ভয় পেয়ে যায়। হ্যাঁ গো মা, দেখো না, আমিও তো আমার এই পেটটাকে নিয়ে খুব চিন্তায় পড়েছি। দিনের পর দিন ভুঁড়িটা বেড়েই চলেছে। আসলে উল্টোপাল্টা ফাস্টফুড খাবার খাচ্ছি তো, সেই জন্য এরকম ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। কোথায় উল্টোপাল্টা খাবার খাচ্ছিস? তুই তো এখন ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করিস না, কিছু খেতে চাস না, বাড়ি থেকে বের হতে চাস না। কি হয়েছে বলতো তোর? ঠিক মতো নিজের যত্ন কর, আর পারলে জিমে ভর্তি হ। শরীরটার কি অবস্থা? এই বলে মৃণালী দেবী সেখান থেকে চলে যায়। সঙ্গীতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যদি কেউ জেনে যায় আমি প্রেগনেন্ট, তাহলে মান সম্মান শেষ হয়ে যাবে।
সঙ্গীতা তার বন্ধু বান্ধবদের কাছ থেকে রোহিতের বাড়ির ঠিকানা জোগাড় করে। শেষ পর্যন্ত সঙ্গীতা রোহিতদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে জানতে পারে রোহিত বিদেশে ঘুরতে গেছে আর সে কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। সঙ্গীতা রোহিতের উপর ভীষণ রেগে যায়। কয়েকদিন পর রোহিত বাড়ি ফিরে এলে সে তার বাড়িতে সঙ্গীতাকে দেখে চমকে ওঠে। এ কি সঙ্গীতা, তুমি এখানে কি করছো? তোমার সাহস তো কম নয়, তুমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। আর আমি চাইলেই তোমার বাবা মাকে আমাদের সম্পর্কের ব্যাপারটা বলে দিতে পারতাম, কিন্তু আমি এখনো কিচ্ছু বলিনি। শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমার সঙ্গে যেটা করছো সেটা কি তুমি ঠিক করছো? অনেক হয়েছে, আর নয়। আমি এখনই তোমার বাবা মাকে সব বলে দেব। সঙ্গীতা, সঙ্গীতা দাঁড়াও প্লিজ, তুমি আমার সঙ্গে আমার কারে করে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে রোহিত জোর করে সঙ্গীতার হাত ধরে তাকে ঘরে নিয়ে যায়। সঙ্গীতা, তুমি কি মনে করেছো আমি কি তোমাকে ভালোবাসি না? আমি বাবা মাকে ইনডিরেক্টলি আমাদের সম্পর্কের কথা বলে দিয়েছিলাম, কিন্তু বাবা মা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে লাভ ম্যারেজ কখনোই মেনে নেবে না। আমি সেই জন্যই বিদেশে গিয়েছিলাম। ওখানে গিয়ে তোমার আর আমার থাকার ব্যবস্থাও করে এসেছি, কারণ আমরা এখানে থাকতে পারবো না। কেউ যদি জানতে পারে বিয়ের আগেই তুমি প্রেগনেন্ট হয়ে গেছিলে, তাহলে সবাই আমাদের থুতু করবে। তুমি আবার আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তাই তো? এবার কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি এবার তোমার নামে পুলিশ কেস করব। না সঙ্গীতা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি বিদেশে তোমার আর আমার থাকার সমস্ত ব্যবস্থা করে এসেছি। আমি কালকেই তোমাকে বিয়ে করব। তারপর তোমার পাসপোর্ট ভিসা হয়ে গেলে আমরা আবার বিদেশে চলে যাব। তুমি কালকে বিকেলবেলা আমার সঙ্গে দেখা করো, আমি কালকে কোর্ট ম্যারেজ করব, ওকে? এই কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। পরের দিন বিকেলবেলা সঙ্গীতা রোহিতের সঙ্গে দেখা করতে চলে যায়। রোহিত সঙ্গীতাকে গাড়িতে তুলে নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো শুরু করে দেয়। সঙ্গীতা ভীষণ খুশি ছিল। জানো রোহিত, আজকে আমি ভীষণ খুশি। এতদিন পর ফাইনালি আমরা বিয়ে করতে চলেছি। আমাদের আর কোনো ভয় থাকবে না। আর কিছুক্ষণ পরই আমি তোমার বউ হয়ে যাব। রোহিত, তুমি এত স্পিডে গাড়ি চালাচ্ছ কেন? আর এটা কোন রাস্তা বলো তো? আমি ঠিক চিনতে পারছি না যে। ম্যারেজ রেজিস্ট্রি অফিস তো ওই দিকে, আমরা জঙ্গলের দিকে যাচ্ছি কেন? তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই নাকি? তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি যাতে কেউ আমাদের দেখে না ফেলে, কারণ বাবা মা জানলে অসুবিধা আছে। আর আমি এই জঙ্গলের দিকে একটা শর্টকাট রাস্তা ধরবো বলে যাচ্ছি। তুমি চুপ করে বসো আর আমাকে গাড়ি চালাতে দাও। এই নাও, তুমি ততক্ষণে কোল্ড ড্রিঙ্কস খাও, নাও। রোহিত সঙ্গীতার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর ওই ঘুমের ওষুধ খেতেই সঙ্গীতা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। রোহিত কোলে করে সঙ্গীতাকে সোনাঝুরি জঙ্গলের মধ্যে নিয়ে যায়। ওই গভীর জঙ্গলের একটি বড় কুয়ার মধ্যে সে সঙ্গীতাকে ফেলে দেয়। বড্ড শখ ছিল বিয়ে করার না? আপদ বিদায় হলো। গুড বাই সঙ্গীতা, ভালো থেকো। এভাবেই রোহিত সঙ্গীতাকে কুয়োর মধ্যে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গীতা প্রাণপণে চিৎকার করতে থাকলে জঙ্গলের অধিবাসীরা তাকে রক্ষা করে। আমি আর কখনোই নিজের এলাকাতে ফিরে যেতে চাই না। বাড়ি ফিরে গেলে আমাকে আমার বাচ্চাটা নষ্ট করতে হবে। আমি কোনো মতে আমার বাচ্চাকে মারতে পারবো না। তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে থাকতে দেবে? আমি ওই নিষ্ঠুর মানুষগুলোর কাছে আর কখনোই ফিরে যেতে চাই না। হ্যাঁ, আমরা তো তোমাকে থাকতে দেব, কিন্তু এখানে থাকতে হলে আমাদের এখানকার কোনো ছেলের সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, এটাই আমাদের এখানকার নিয়ম। বাইরের জগৎ থেকে কেউ এখানে এলে তাদেরকে আমাদের অধিবাসীদের সঙ্গে বিয়ে করতে হয়। বলো, তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি এখানেই থাকতে চাই। আমি আর কোনো মতে ওখানে ফিরে যেতে চাই না। আপনারা যার সাথে বলবেন আমি তার সাথে বিয়ে করব। এভাবে সঙ্গীতা চিরকি দেবীর ছেলে মুন্ডার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের পর মুন্ডা সঙ্গীতার খুবই খেয়াল রাখতে থাকে। সঙ্গীতা ধীরে ধীরে উপলব্ধি করে মুন্ডার মন রোহিতের থেকে অনেক বেশি ভালো। সে অধিবাসী হলেও তার মন অনেক বেশি নরম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীতা মুন্ডাকে ভালোবেসে ফেলেছিল। কয়েক মাস পর সঙ্গীতা একটা বাচ্চা মেয়ে জন্ম দেয়। সঙ্গীতা তার মেয়ে এবং অধিবাসীদের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।